আজকে পেতনিটার পড়তে আসা থামিয়েছি, ঠিক এভাবেই একদিন ওটাকেও ভাগিয়ে দেব। হুম। রাত প্রায় 2টো বাজে। পিহু ঘুমে তলিয়ে টান টান করে পা রাখা বিছানায়। পাশে পুষ্প ঘুমিয়ে আজ। মেয়েটা হাঁটতে পারে না, কিছু দরকার পড়লে সেই চিন্তায় পিহুর ঘুম গভীর। অথচ মনে হলো তাদের চাপানো দরজাটা ঠেলে কেউ মাত্রই ঢুকেছে। পিহু জেগে যায়, চোখ না খুলে ঘাপটি মেরে শুয়ে রয়। আগন্তুক নিঃশব্দে ঢুকছে, হাঁটটাতেও আওয়াজ নেই। পিহুর ভয় হয়, কে ঢুকলো ঘরে? কথা বলতে চাইলেও কণ্ঠরোধ হয়, বাক্য ফোটে না। আগন্তুক তার দিকেই ঝুঁকে যায়। হঠাৎ উষ্ণ শ্বাস ঠিকরে পড়ে চেহারায়। পিউর শরীর থরথরে কাঁপুনি ছাড়ে, নিভু নিভু চোখে খোলে। ভয়ে বিবশ হতে বিবশ হতে হতেও থমকায়। লম্বা শ্বাস টেনে অনিশ্চিত কণ্ঠে বলে, ধূসর ভাই। ধূসরের ভ্রু বেঁকে এলো, অবাক কণ্ঠে বলল, কি করে বুঝলি? পিউর সব সন্দেহ বিশ্বাসে পরিণত হয়ে গেল এবার। এত রাতে ধূসর তার কামরায় ভাবতেই দৃঢ়গত হলো সে। আপনি সত্যি এসেছেন? ধূসর উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলো। কিভাবে চিনেছিস? পিহুর সরল স্বীকারোক্তি। চিনব না? আপনার গায়ের গন্ধ যে আমার ভীষণ পরিচিত। অন্ধকারে ধূসরের অভিব্যক্তি বোঝা গেল না। পিহু আলগোছে গোছে একবার ঘুমন্ত পুষ্পকে দেখে নেয়, তারপর মিহি কণ্ঠে জিজ্ঞাসা করে, এত রাতে আপনি এখানে? বলছি ওঠ। পিহু বিনা শর্তে মেনে নিল আদেশ। আস্তে ধীরে উঠে বসলো। ধূসর ফোনের ফ্ল্যাশ জ্বালায়, বালিশের গা ঘেঁষে রাখে যাতে পুষ্পের কাছে আলো না পৌঁছায়। পিহু কৌতূহল সমেত দেখছে তা সব। তখনও খেয়াল করেনি ধূসরের পিঠের সঙ্গে লুকানো হাতটাকে। ধূসর সোজা হয়ে দাঁড়ালো, পিহু চোখ পিট পিট করলো। ফ্ল্যাশ লাইট এমনভাবে সেট করেছে ধূসর, কারো মুখই স্পষ্ট নয়। আচমকা পেছনের হাতটা এনে সামনে ধরলো সে। পিহু সেদিকে তাকাতেই হোঁচট খেলো। হাত ভর্তি আইসক্রিম দেখে বিস্ময় হয়ে বলল, এসব কি? ফেরার পথে এনেছি। এত রাতে মাত্র একটা দোকান খোলা ছিল, আনতে আনতে গলে গেছে। ধর। প্রিয় অবিশ্বাস্য কণ্ঠে বলল। এগুলো আমার জন্য? হুম। অসুস্থ মানুষের ইচ্ছে অপূর্ণ রাখতে নেই, বাচ্চাদের তো আরোই না। পিহু বাক্রহিত, খুশিতে কথা বলতে ভুলে গেল সে। ধূসর এসে পাশে বসলো তার। কোন আইসক্রিমের প্যাকেট খুলে মুখের সামনে ধরে বলল। নে। পিহু তাতে মুখ ডোবায় ওর দিকে চেয়েছে। ঠোঁটের কোণায় অল্প একটু লেগেছে। ধূসর বৃদ্ধা আঙ্গুল দিয়ে মুছে দেয় তা। পিহু কাতর কণ্ঠেও শুধোয়, আপনি আমার জন্য আইসক্রিম কেন এনেছেন ধূসর ভাই? সত্যি করে বলুন না। ধূসর চমৎকার হাসলো, ঝুঁকে এসে সুস্থির কণ্ঠে বলল। কারণ। পিহু উদ্বিগ্ন হয়ে বলল, কারণ? কারণ আমি তোকে। আপনি আমাকে বলুন না ধূসর ভাই। আপনি আমাকে। আমি তোকে পিউ, তুই উঠবি নাকি পানি ঢালবো গায়ে? হুম। কর্কশ আওয়াজে পিহুর ঘুম ছুটে গেল। ধরপড় করে চোখ মেলল, হকচকিয়ে কক্ষের চারপাশ দেখল। তার মানে এতক্ষণ স্বপ্ন দেখছিল। ভাবতেই পিহুর মুখ কালো হয়ে আসে। এত সুন্দর একটা দৃশ্য, এতটা জীবন্ত স্বপ্ন ছিল সব। ধূসর ভাই আসেইনি রুমে। আইসক্রিম আনা তো দূরের কথা, সে ধোকা খেয়েছে। পিউ বিছানা থেকে নামলো, পা ব্যথা কমেছে। রাতে আমজাদ শিকদার বাড়ি ফিরেই ফার্স্ট ক্লাস ডাক্তার ডেকেছেন, অমন ওষুধ দিয়েছেন, সে ব্যথা গায়েব এক রাতেই। কিন্তু পিহুর বুকের ব্যথা ওসবের কাছে কিচ্ছু না। দেখলো তো, দেখলো এমন একখানা স্বপ্ন যা জীবনে সত্যি হওয়ার সুযোগ নেই। ধূসর ভাইয়ের মতো লোক কিনা রাত বিরেতে আইসক্রিম আনবেন, তাও ওর জন্য। পিহু ব্যথিত মন নিয়ে ওয়াশরুমে যেতে নেয়। এর মধ্যে হাতে খুন্তি নিয়ে ঘরে ঢুকলেন মিনা বেগম। মেয়েকে উঠতে দেখে বললেন, যাক, বেঁচে গেলি। পিউ দুদিকে মাথা নেড়ে বাথরুমে ঢুকে ব্রাশ করতে করতে আয়নায় তাকায়। কিছু একটা ভেবে হঠাৎ সংকুচিত হয়। ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়, সিনেমায় শুনেছিল তো, তাহলে কি এটাও সত্যি হবে? পিহু কলেজে গেল। এ মাসের শেষে পরীক্ষা বলে পড়াশোনায় টালবাহানা চলবে না। মন দিয়ে ক্লাস করলো। আজ আর ধূসরের নাম লিখে খাতা ভরেনি। ছুটি শেষে বের হলো কেবল। বাড়ি থেকে গাড়ি আসেনি এখনো। তার পাশ ঘেঁষেই
কলেজের কত মেয়েরা ছুটে ছুটে যাচ্ছে, ভিড় করছে ফুচকা চটপটি আইসক্রিমের ভ্যানের সামনে। আইসক্রিমও দেখেই পিহুর গতকালকের কথা মনে পড়ল। তার মানে ইজ্জত রফা দফা হলো এটার জন্যই। মুখের উপর ধূসর বলে দিল আইসক্রিম না দিতে। পিহু মুখ ফিরিয়ে নেয়। শপথ যখন নিয়েছে খাবে না, তখন চেয়েও দেখবে না ওদিকে। সে গেট পেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। গাড়ি এসে এখানেই থামবে। আচমকা একটা বাইক এসে দাঁড়ালো তার পায়ের কাছে। ঘটনাচক্রে ভরকে গেল পিহু। ভয় পেয়েছে খুব। সবে সবেই একটা দুর্ঘটনার শিকার হয়েছে বলেই। আরোহীকে রেগে কিছু বলতে গেলেই চোখ পড়ল বাইকের দিকে। পরিচিত লাগছে। এইরকম একটা বাইক ধূসর ভাইয়ের আছে না? পরপর উদ্বেগ নিয়ে চালকের মুখের দিকে তাকালো পিহু। ধূসর হেলমেট খুলল তখনই। পিহু বিস্মিত হলো ওকে এখানে দেখে। হাঁ করার আগেই ধূসর ব্যাক সিট ইশারা করে বলল। ওঠ। পিহু শুনেও শুনতে পায়নি, এমনভাবে তাকালো। ধূসর ভাই ওনার বাইকে উঠতে বলেছেন। ওনার গাড়ি বাইকে এসবে তো কারো স্পর্শও নিষেধ। সে অনিশ্চিত হয়ে তাকিয়ে থাকলো। ধূসর ভ্রু কুঁচকে বলল, কান খাটো, শুনিসনি কি বললাম? আসলেই শুনিনি। আপনি কি বাইকে উঠতে বললেন ধূসর ভাই? ধূসর চোখ ছোট করতেই পিহু ঢোক গিলে বলল। না মানে আপনি তো কাউকে। প্রতিমধ্যেই ধূসর গুরুভার কণ্ঠে বলল। মুখ বন্ধ, ওঠ। এবারে পিহুর মাথায় ঢুকলো। বুঝলো যা শুনেছে ঠিক শুনেছে। ধূসর সত্যিই বসতে বলল তাকে। ধূসর ব্যাক সিট থেকে হেলমেট দিয়ে এগিয়ে দিল। পিহুর আনন্দে শ্বাস বন্ধ হয়ে আসে। কত ইচ্ছে ছিল ধূসরের সঙ্গে এক গাড়িতে চড়বে, বা রিকশায়, অথবা কিছু একটায়। এই এতদিনে সৃষ্টিকর্তা মুখ তুলে চাইলেন। পিহু সহস্র শুক্রিয়া আদায় করলো মনে মনে। তাড়াহুড়ো করে হেলমেট মাথায় বেঁধে ব্যাগ কোলে নিয়ে উঠে বসলো ধূসরের পেছনে। ধূসর গাড় বাঁকা করে শুধালো। বসেছিস? পিহু কথা বলতে গিয়ে টের পায় শব্দ আসছে না বাইরে। স্বপ্নটার মতন অতি কষ্টে জবাব দেয়। হুম। ধূসর টান বসালো। অমনি পিহু হুমড়ি খেয়ে পড়লো ওর পিঠে। বাইক চলছে, কানে মুখে সব জায়গায় হাওয়া লাগছে। পিহু একবার ধূসরের কাঁধে হাত রাখতে গিয়েও সরিয়ে আনছে। ধরবে না কি করবে না, ধরবে না, ভুগছে মনোদ্বিধায়। যদি কিছু বলে তখনই ধূসর বলল। ধরে বস, না হলে পড়ে যাবি। পিহু আকাশের চাঁদ হাতে পেল যেন। শক্ত করে কাঁধ চেপে ধরল ধূসরের। আর একটু এগিয়ে বসলো সাথে। মুক্ত শ্বাস টানলো পরপর। ধূসর ভাই কোথায় নিচ্ছেন, কেন নিচ্ছেন, কিচ্ছু জানার প্রয়োজন বোধ করলো না। ধূসর ভাই সাথে থাকলে সে মাটির নিচেও যেতে রাজি। বাইক থামলে হঠাৎ পিহু চোখ তুলে পাশ ফিরল। আইসক্রিম পার্লারের সাইনবোর্ড দেখে অবাক হলো। ধূসর বলল। নাম? এক কথায় নেমে গেল সে। ধূসর নেমে বাইক স্ট্যান্ড দিয়ে দাঁড় করায়। কালকের মতোই তার হাত ধরে বলে। আয়। ভেতরে এসে চেয়ার টেনে দিয়ে বলে। বস। পিহু বসলো। ধূসর বসলো তার সম্মুখে। পিহু আশপাশ দেখে বলল। এখানে কেন এসেছি ধূসর ভাই? ধূসর উত্তর করল না, বরং উঠে গেল। আরেকবার অপমানিত হয়ে মুখ ছোট করল পিহু। মিনিট খানেকের মাথায় ধূসর ফিরে আসে, চেয়ারে বসে। পিহু আর প্রশ্ন করল না, চুপচাপ থাকলো। কথা খরচ করে লাভ নেই। ধূসর ভাই থাকে 2 আনা দামও দেয় না সেখানে। কিন্তু অধৈর্য পিহু টিকে থাকতে পারছে কই। ধূসর এখানে এনেছে ভালো কথা, তার সাথে একটা কথাও না বলে ফোন টিপছে কেন? কোন ধরনের ভদ্রতা এটা? পিহু হাজারবার চেষ্টা করলো কথা বলতে, পারল না বিধায় গিলে ফেলে সব বসে থাকলো। কিছুক্ষণ পর তার সামনে একটা বড় কাচের বাটি ভর্তি আইসক্রিম দিয়ে যায় একজন ওয়েটার, তাও চকলেট ফ্লেভার। পিহু তাজ্জব হয়ে ধূসরের দিকে তাকায়। ধূসর তাকেই দেখছিল। সে তাকাতে ভ্রু উঁচিয়ে বলল। কি? আজ কত আইসক্রিম খেতে পারিস দেখবো। প্রয়োজনে গোটা পার্লারের আইসক্রিম তোর। পিহু স্তব্ধ। আস্তে আস্তে হাত দুটো টেবিলের নিচে নামিয়ে একটা দিয়ে আরেকটার পিঠে সজোরে চিমটি কাটলো। ব্যথা পেলেও টু শব্দ করলো না। ধূসরের সামনে থাকায় হজম করলো। ধূসর চোখ ইশারায় করে বলল। খা। আপনি কি করে জানলেন আমার চকলেট ফ্লেভার পছন্দ? ধূসর কপাল খোটায়। পছন্দ না কি আমি কি করে জানবো? আমি তো এমনি দিতে বলেছি। পিহু মাথা নুয়ে মুচকে হাসে। আজ আর রাগ হয় না, উল্টে আদরে ভালো লাগায় বক্ষ শীতল হয়। তার স্বপ্ন সত্যিই ফলল। ভেবে লাল হয়ে গেল গাল দুটো। ধূসরের ফোন এলো।
সে খেতে বলে বাইরে গেল কথা বলতে। পিউ ভুলে গেল শপথের কথা। চামচ আইসক্রিম তুলে মুখে পড়ল, পরপর চুমু খেলো সেটার গায়ে। লাজুক হেসে বলল, এই চুমুটা আপনাকে দিলাম ধূসর ভাই। বাড়ির গাড়ি আইসক্রিম পার্লারের সামনে ডেকেছে ধূসর। পিহুর সাথে আর আসেনি, গাড়িতে উঠিয়ে দিয়েই চলে গেছে বাইক সমেত। পিহু এতেই খুশি। এতটুকুও যে হবে আদৌ ভেবেছিল কখনো? সেই স্ফূর্ত মন নিয়ে বাড়ি আসে, ফ্রেশ হয়ে খাবার খায়, এরপর ক্লান্ত শরীর বিছানায় এলিয়ে দেয়। ঘোষণা করে আজকের দিন তার জীবনের সব থেকে শ্রেষ্ঠ দিন। ধূসর না চাইতেও যতটুকু দিয়েছে, এতটুকু নিয়েই আরও 3 বছর অপেক্ষা করা যাবে ওর জন্য। পিউ চোখ বুঝল, আপাতত 2 ঘন্টার জন্য জব্বর একটা ঘুম দেবে সে, না হলে রাতে পড়তে পারবে না যে। টেবিলে বসলেই ঢলে পড়বে ঘুমে। ব্যালকনি ঘেঁষে যাওয়ার রাস্তায় একটা সিএনজি গ্যারেজ আছে। কিছুক্ষণ পরপর শব্দ করে এক একটা সিএনজি আসছে আর থামছে। অন্যদিন এত আওয়াজ হয় না। পিউ চেষ্টা করেও ঘুমাতে পারলো না। তারপর বিকট শব্দে একটা বাস যখন হর্ন বাজালো, কলিজা উড়ে গেল তার। লাফিয়ে উঠে বসলো। জানলা বন্ধ, তারও শব্দ আসছে। পিউ বিরক্ত হয়ে ঘর থেকে বের হয়। জবা বেগম বারান্দা থেকে শুকনো কাপড় এনে ভাঁজ করছিলেন। পিউ রুমে ঢুকেই বলল, ও সেজমা, তোমার ঘরে একটু ঘুমাই। জবা বেগম অবাক চোখে তাকালেন। পিহু মনস্তাপ নিয়ে বলল, আমার রুম থেকে গাড়ির এত শব্দ আসছে, ঘুমানোই যাচ্ছে না। একমাত্র তোমার রুমটাই রাস্তার পাশে নয়, নিরিবিলি। হুমা, ঘুমাবি তো ঘুমা না, এভাবে সাফাই দেওয়ার কি আছে বোকামে। দাঁড়া, বিছানাটা ছেড়ে দিই। রাদিফ এত এলোমেলো করে না। পিউ হাই তুলে বলল। ওসব লাগবে না, আমার ঘুমে চোখ ভেঙে আসছে। বলতে বলতে এসে শুয়ে পড়ল সে। জবা বেগম একে একে সব কাপড় ভাঁজ করে নিল, আলমারিতে ঢুকালেন। এরপর আলো নিভিয়ে দরজা চাপিয়ে বেরিয়ে গেলেন ঘর থেকে। পিউ যখন সুগভীর নিন্দ্রায়, টেবিলের ওপর থেকে জবা বেগমের ফোন বাজলো। রিংটনের শব্দে ঘুম ছুটল তার। উঠে বসলো। ঘড়ির দেখলো 8টা বাজে। আর ঘুমাবে না, চা খেয়ে পড়তে বসতে হবে। ওদিকে ফোন বাজছে। পিউ স্ক্রিনে উকি দিল। সাদিফের বাবার ফোন দেখে চট করে দরজা অবধি গিয়ে হাঁক ছুড়ল। সেজমা, সেজু চাচু কল করেছেন। জবা বেগম মিনিটের মাথায় ছুটে এলেন। আজমল ইদানিং কাজে ভীষণ ব্যস্ত। দিনে কথা বলার ফুসরত পান না বলেই কথাও হয় না। যা হয় এই সময়টায়। বাসায় ফিরতে ফিরতে গাড়িতে বসেই স্ত্রীকে ফোন করেন। পথে যেতে যেতে খোশ গল্প জমান। জবা বেগমের এতেই চলছে। তিনি ব্যস্ত পায়ে রুমে ঢুকলেন। বিছানা খালি দেখে বুঝলেন পিউ চলে গেছে। ফোন তখনও বাজছে। যতক্ষণ না ধরবেন আজমল সাহেব করতেই থাকবেন, ক্লান্ত হবেন না তিনি। জবা বেগম ঝটপট ফোন তুললেন কানে, ঘন শ্বাস টেনে বললেন, হ্যালো। হাঁপাচ্ছ কেন? নিচে ছিলে? হ্যাঁ, তুমি ফোন করলে বলে দৌড়ে এলাম। ওপাশ থেকে আজমল হেসে উঠলেন। বাবা, বিয়ের এত বছর হলো অথচ আমার বউয়ের এখনো কি টান আমার প্রতি। জবা বেগম হাসলেন, সোজাসুজি শুধালেন, কবে ফিরবে? কিছু ঠিক করেছো? এই তো ঈদের 1 সপ্তাহ আগে। একটু তাড়াতাড়ি আসা যায় না এবার? আজমল ভ্রু কোটারল। কেন, কিছু হয়েছে? একটা কথা বলতে চেয়েছিলাম, গতকাল থেকে তুমি এত ব্যস্ত বিধায়। এখন তো ফ্রি আছি, বলে ফেলো। জবা বেগম বললেন, একটা সিদ্ধান্ত নিয়েছি সাদিফের ব্যাপারে। তাই কি সিদ্ধান্ত? জবা বেগম সময় নিয়ে বললেন। তুমি রাগ করবে না তো? আজমল সাহেব অনৈত বিলম্বে জবাব দিলেন, কি যে বলো না, চাকরি করি আজ 20 বছরের উপরে, বাড়িতে থাকেছি বা কতক্ষণ। আমার অবর্তমানে সব একা হাতে সামলাচ্ছ। সব থেকে বড় কথা, তুমি আমার স্ত্রী, সাদীপ তোমারও সন্তান। ওর ব্যাপারে যে কোনো সিদ্ধান্ত তুমি নিতেই পারো, আমি রাগ করব কেন? স্বামীর কথায় জবা বেগমের বুক জুড়িয়ে আসে। তৃপ্ততায় চোখ ভরে উঠে আনন্দে। নিবু কণ্ঠে বলেন, না আসলে। আজমল অভয় দিলেন। তুমি নির্দ্বিধায় বলো জবা। জবা বেগম সময় নিয়ে বললেন, আমার না সাদিফের জন্য পুষ্টিটাকে ভারী পছন্দ হয়েছে। ওদের মধ্যে মিলও খুব। 4 হাত এক করে দিলে কেমন হয়? পুষ্প আমাদের ঘরের মেয়ে ঘরেই থাকলো আর সাদিফটারও একটা সুযোগ্য স্ত্রী হলো।
আজমল সাহেব চুপ করে রইলেন। জবা বেগম ঘাবড়ে গেলেন, ভয়ে ভয়ে বললেন, রাগ করেছো তাই না? হঠাৎই হো হো করে হেসে ওঠেন আজমল সাহেব। তারপর প্রফুল্ল চিত্তে বললেন, এত আনন্দের সংবাদ গিন্নি, তুমি তো সঠিক সিদ্ধান্তই নিয়েছ। আমার ভাইজানের মেয়ে আমার পুত্রবধূ হবে, এর থেকে ভালো আর কিছু হতে পারে? তুমি খুশি হয়েছো? নিশ্চয়ই, খুশি হওয়ার মতোই তো খবর, তাই না? জবা বেগম বুকে হাত দিয়ে স্বস্তির শ্বাস নিলেন, পরপর আনন্দিত হয়ে বললেন, তাহলে তুমি বাড়ি ফেরো, তারপর ভাইজানের সাথে কথা তুলবো এ নিয়ে, কেমন? ঠিক আছে, ঠিক আছে। কথাবার্তা শেষ করে জবা বেগম বেরিয়ে গেলেন। তৎক্ষণাৎ ওয়াশরুমের দরজা খুলল পিহু। উচ্ছল পায়ে ঘর ছাড়ল, তার বুক কাঁপছে খুশিতে। এতক্ষণ জবা বেগমের সব কথাই শুনেছেন। সাদিপ ভাইয়ের সাথে আপুর বিয়ে হবে, কথাখানা ভাবতেই তার নাচতে মন চাইছে। ইচ্ছে করছে এই সুন্দর সিদ্ধান্তের জন্য সেজমাকে জড়িয়ে ধরে চুমু দিতে। পিহু লাফাতে লাফাতে ঘর থেকে বের হতেই সামনে পড়ল সাদিক। অফিস থেকে ফিরেছে কেবল, পিহুকে দেখেই বলল, কোথায় নিরুদ্দেশ হয়ে গেছিলি? ডাকছিলাম না? পানি নিয়ে আয়। পিউ মিটি মিটি হাসল। সাদিক পুষ্পর বর হওয়া মানে সে তার দুলাভাই, এইটা ভেবেই হাসি পাচ্ছে খুব। অহেতুক হাসতে দেখে সাদিফের চেহারা বেঁকে আসে। কিছু জিজ্ঞেস করার আগেই পিহু গান ধরল, সুন্দরী বউ আর সুন্দরী শালি, খুশিতে দুলাভাই, মারো হাতে তালি। ভরকে গেল সে। দুলান গেয়েই পিউ ছোটফোটে পায়ে সিঁড়ি বেয়ে নেমে গেল। আর মাথা মুন্ডু না বুঝে ব্যাককেল বনে দাঁড়িয়ে রইল সাদিফ। ব্যাগ থেকে খুচরো টাকা বের করে বাদামওয়ালাকে দিল পুষ্প। পুরনো নিউজ পেপারে মোড়ানো বাদামগুলো হাতে পেয়ে বেঞ্চে বসল। কাঁধ ব্যাগটা রেখে দিল পাশে। এক একটা করে বাদাম ছিলে ছুঁড়ে ছুঁড়ে মুখে ভরল। ছোটোখাটো পার্কের এই জায়গাটা সবচেয়ে নিরিবিলি, মানুষজন কম আসে। ইকবালের সাথে দেখা করার জন্য পুষ্পর কাছে এটাই শ্রেষ্ঠ স্থান। পাক্কা 2.5 বছর চুটিয়ে প্রেম করলো, অথচ ধূসরের কানেই পৌঁছালো না। এটাও তারই একটা কারণ। ইকবাল আর সে যথেষ্টই সচেতন। কারো সন্দেহ হোক এমন কাজ এখন পর্যন্ত করেনি। এমনকি বাড়ির মানুষ কারো সামনেই পুষ্প ইকবালের দিকে তাকায় অবধি না। পাছে কেউই ধরে ফেলে, তবে সেদিন দুর্ঘটনাবশত ইকবালকে দেখতে গিয়ে পিউটা দেখে ফেলেছে। ভাগ্যিস ওটা একটা হাদারাম, না হলে বুঝেই ফেলতো নির্ঘাত। কি হতো তাহলে ভাবা যায়? ভাবতেই পুষ্পর হেঁচকি উঠে যায়। ব্যাগে পানিও আনেনি। পুষ্প হেঁচকি তুলতে তুলতে আশেপাশে তাকালো। এতক্ষণ চোখের সামনে ঘুরঘুর করা পানিওয়ালা একটাও নেই এখন। ঠিক সেই সময়ই মুখের সামনে টলে টলে জল ভর্তি পানির বোতল ধরে কেউ একজন চট করে আগন্তুকের দিকে ফিরল সে। ইকবাল মুচকি হাসলো, সাথে বলল, নাও। পুষ্প হেসে পানির বোতল হাতে নেয়। ছিপি আগে ভাগেই ঢিলে করে রেখেছিল ইকবাল। পানি খাওয়ার সময়টা সে ঘুরে এসে পাশে বসলো, বলল, অনেকক্ষণ বসিয়ে রেখেছি, তাই না? পুষ্প ঠোঁটের চারপাশে লেগে থাকা জল মুছে তাকালো, মিষ্টি হেসে বলল, সমস্যা নেই। ইকবাল ভ্রু কুচকায়। তোমার কি আমার উপর কখনোই রাগ হয় না, মাই লাভ? পুষ্প অবাক হয়ে বলল, ও মা, রাগ কেন হবে? হবে না কেন? এই যে প্রতিটা দিন আমি তোমায় বসিয়ে রাখি, অপেক্ষা করায় সময় মতো আসতে পারি না। পুষ্প দুদিকে মাথা নেড়ে স্ফুত কণ্ঠে জানালো, একদমই নয়। আপনি যে সাংঘাতিক ব্যস্ততার মধ্যেও আমায় রোজ সময় দিচ্ছেন, এটাই অনেক। তাছাড়া তোমার জন্য অপেক্ষা করতে আমার দারুণ লাগে। কখন তুমি আসবে সেই আশায় পথে থাকার মধ্যে একটা অন্যরকম অনুভূতি আছে ইকবাল, ও তুমি বুঝবে না। ইকবাল মুগ্ধতায় এবারেও হাসল। উৎফুল্ল চিত্তের ছেলেটির ঠোঁটে হাসি লেগেই থাকে সব সময়। আর একটু কাছে এগিয়ে বলল, নিশ্চয়ই কোনো ভালো কাজ করেছিলাম, তাই জন্য তোমাকে পেয়েছি আমার জীবনে। পুষ্প কোমল হাতের আঙ্গুলে হাত বুলালো ইকবাল। অমনি সে মুখ বেঁকিয়ে বলে, নাটক কতদিন পেছনে ঘোরানোর পর পাত্তা দিয়েছো, হ্যাঁ? মনে নেই সেসব? কি করব বলো জানেমান? ভয় পাচ্ছিলাম পাশে ধূসরের সাথে বন্ধুত্বটা যদি নষ্ট হয়, ও যদি খারাপভাবে আমায়, ওর ওই ছোটোবেলার বন্ধু হয়ে ওর বোনকে পটিয়েছি, ফুসলাইছি এসব ভাবে। তাই জন্য তো তোমার ভালোবাসা দেখেও না দেখার ভান করতে হয়েছিল। মনে মনে আমি কি তোমায় ভালোবাসিনি? সেই প্রথম তোমায় দেখেই প্রেমে পড়েছিলাম।
অথচ মনকে সংযতও বা রাখতে পারলাম কই? তোমার এক সমুদ্র প্রেম আমাকে ভাসিয়ে নিল যে। পুষ্প ভ্রু উঁচায়। তাই তা এখন যখন ভাইয়া জানবেন তখন কি করবে শুনি? একদিন না একদিন কি আমরা পরিবারকে জানাবো না? ইকবাল চিন্তিত কণ্ঠে বলল, সেটা ভাবলেই তো হাত পা ঠান্ডা হয়ে আসে। তবে তুমি ভেবো না মাই লাভ, ধূসরকে আমি চিনি। ও যদি বুঝতে পারে আমি তোমাকে মন থেকে চাই, ও নিশ্চয় না করবে না। পুষ্প থেমে থেমে বলল, কিন্তু ইকবাল বাবা, সে তো তোমাকে সহ্যই করতে পারে না। ইকবাল মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে ওসব নিয়ে চিন্তা নেই, একবার ধূসর জানুক, বাকি সবাইকে দেখবে, ও মানাবে, রাজি করাবে। আমার জিগরি দোষ না। বাই দ্য ওয়ে, তুমি এত ভাবছো কেন? তুমি না প্রথম দিকে ভীষণ সাহসী ছিলে, বলেছিলে বাবাকে আমি বোঝাবো, এই সেই, এখন কি হলো? ইকবাল দৃষ্টি চোখার করে ভ্রু নাচালো। পুষ্প উষ্ঠ উল্টে বলল, তখন তো তোমার প্রেমে পাগল হয়ে গিয়েছিলাম, কিন্তু আস্তে আস্তে দিন যত যাচ্ছে ভয় লাগছে। কি হবে, কি করব কিছুই বুঝতে পারছি না। কি আবার করব? মন প্রাণ দিয়ে প্রেম করব, সারাদিন ঘুরবো, পরেরটা পরে দেখা যাবে। আচ্ছা এখন বলো মাই লাভ, কোথায় কোথায় যাবে আজ? পুষ্প একটু ভেবে বলল, চলো রিক্সায়, অবশ্য এমন কোনো এরিয়ায় ঘুরবো যেখানে ধূসর ভাইয়ের নেটওয়ার্ক কম, বুঝলে? ইকবাল মাথা দোলায়। বুঝলাম, তাহলে চলুন মহারানী। পুষ্প এদিক ওদিক দেখে বলল, কিন্তু আমার পালকি কোথায়? আপনি কি আমায় হাঁটিয়ে নেবেন মহারাজ? ইকবাল জিভ কেটে বলল, মাথা খারাপ? আপনাকে হাঁটিয়ে নেওয়ার মতো সাহস আমার আছে। এই যে মহারাজের পিঠটাই আপনার পালকি রানী, আপনি এতে চড়ে বসেন। ইকবাল পিঠ পেতে দিল। অমনি ধুম করে কিল বসালো পুষ্প। ইকবাল পিঠ চেপে ব্যথায় দুলে উঠে সোজা হয়ে দাঁড়ায়। দুঃখী কণ্ঠে বলে, এত জোরে মারলে? পুষ্প খিলখিল করে হেসে উঠল ওর মুখভঙ্গি দেখে। ইকবাল সব ভুলে চেয়ে থাকে, নিষ্পলক প্রতিধানে পরখ করে মনকে জানায়। এই হাসির জন্যে সে জান লুটিয়ে দিতেও প্রস্তুত। পিউয়ের কাণ্ড কারখানায় দেখে দেখে হয়রান হয়ে পড়ছে সাদিফ। গত পরশু থেকে মেয়েটা ওকে দেখলেই মিটিমিটি হাসছে আর গাইছে উদ্ভট সব গান। এরকম গান বাপের জন্মেও শোনেনি সে। এই তো একটু আগেও শুনিয়ে গেল। আর সেই থেকেই সাদিফ চেহারার গুটিয়ে দরজার দিক চেয়ে আছে। পিউর মাথায় হঠাৎ কিসের ভূত চাপলো কে জানে। তার ভাবনার মধ্যেই ঘরে ঢুকলেন জবা বেগম, হাতে ভর্তি দুধ ভর্তি গ্লাস। ছেলের দিকে বাড়িয়ে দিয়ে বললেন, সরি, নে বাবা, গরম গরম খেয়ে ফেলো দেখি। সাদিপ তাকালো, দ্বিরুক্তি না করে গ্লাস হাতে নিয়ে চুমুক দিল। তার মায়ের কাছে সে এখনও ছোট বাচ্চা বিদায় রোজ রাতে এক গ্লাস দুধ দেবেনি তিনি। না হলে কি আর গায়ে শক্তি হয় না বলো? গায়ে শক্তি হতে হবে তো। সাদিপ হাজার মোচড়ামুচড়ি করলেও লাভ নেই সেখানে। ইমোশনাল ব্ল্যাকমেল করে হলেও জবা বেগম খাওয়াবেনই, তাকে খাইয়েই ছাড়বেন। তাই আর সাদিপ আপত্তি করে না। যেখানে লাভ নেই সেখানে কথা নষ্ট করে এনার্জি খোয়ানোর মতো লোকসান সে করে না। জবা বেগম পাশে বসলেন, উজ্জ্বল মুখমণ্ডল। সাদিপ গ্লাসে চুমুক দিতে দিতে বলল, কিছু বলবে? জবা বেগম মাথা নেড়ে বললেন, না, কি বলবো? ও